আজকের ছোট গল্প অক্সিজেন, কলমে সঞ্চারী ভট্টাচার্য। শুনলাম তুমি ছেলের বিয়ে দিচ্ছ। এই বলে শীতের দুপুরে মিতা দেবীর বারান্দায় এসে বসল রায়গিন্নি। একটু মোটাসোটা মানুষ, আটপৌরে তাঁতের শাড়ি পরা, মুখে পান্টি দিয়ে মাঝে মধ্যে এসে হাজির হন মিতা দেবীর বাড়ি। গল্পের ছলে পাড়ার এক ঘরের কথা অপর ঘরে আদান প্রদানের উদ্দেশ্য। মিতা দেবী একদমই মাটির মানুষ। প্রয়োজন ছাড়া কারুর বাড়ি যাওয়া তিনি পছন্দ করেন না। রায়গিন্নির এই স্বভাবটা তিনি পছন্দ না করলেও মুখে কিছু বলতে পারেন না। শীতের দুপুরে ঘুমোনোর অভ্যাস নেই বলে ভিজে চুলটা শুকোনোর জন্যে সামনের বারান্দায় একটা গল্পের বই নিয়ে বসেন মিতা দেবী। মাঝে মাঝে এই ভদ্রমহিলার আগমনে বই পড়া মাথায় ওঠে। রায়গিন্নির প্রশ্নের উত্তরে মিতা দেবী বলেন, হ্যাঁ দিদি, ছেলের বিয়ে তো বয়স হয়েছে, তার উপর ভালো চাকরি করছে। ওর বাবা মারা যাওয়ার পর থেকে মা ছেলের জীবনে কোনো আর আনন্দ নেই। তাই ঘরে একটি ছোট বউ সারাক্ষণ আমার সঙ্গে থাকলে খুব ভালো লাগবে। ও হ্যাঁ, তা 3 বছর হলো তুমি খুবই একা, কিন্তু ছেলের বউ এসে কি তোমাকে আরও একা করে দেবে না? খুব নিশ্চিন্তভাবে কথাগুলো বলে চললেন রায়গিন্নি। মানে, আমি ঠিক বুঝলাম না। একটু বিরক্তি প্রকাশ করে কথাগুলো বললেন মিতা দেবী। আজকাল বউগুলো সব ঘরটি চেনে আর বরটি চেনে, বাকিরা সব। হাসি মুখে কথাগুলো বলেন রায়গিন্নি। রায়গিন্নির কথার প্রতিবাদ করে মিতা দেবী বলেন, তা কেন? ভালো মন্দ চিরকাল আছে। এখনকার সব বউরা খারাপ হবে কেন? তুমি কি চোখে কাপড় বেঁধে থাকো? কিছুই কি চোখে পড়ে না? ঘোষগিন্নির অবস্থাটা দেখছো না? 2 ছেলে আলাদা, মার সম্পত্তি দুজনে ভাগাভাগি করে নিয়ে বড় ছেলে ঠেলে ছোট ছেলের দিকে আর ছোট ছেলে ঠেলে বড় ছেলের দিকে। দুমুঠো ভাতের জন্য বউদের মুখ ঝামটা খায় প্রতিনিয়ত। এদিকে আমি ভাই একদম ঝাড়া হাত পা। ছেলে বউ আলাদা থাকে ফ্ল্যাটে। আমি স্বামীর ভিটে বাড়ি কিছুই ছাড়িনি, এমনকি স্বামীর পেনশনটা ভোগ করছি। একটি কাজের মেয়েকে রেখে পায়ের ওপর পা দিয়ে বসে আছি। কথাগুলো শেষ করে একটা তৃপ্তির হাসি হাসলেন রায়গিন্নি। মিতা, তোমার কর্তার পেনশন আছে তো? বেশ ব্যস্ত হয়ে জানতে চান রায়গিন্নি। খুব নিশ্চিন্তভাবে জবাব দেন মিতা দেবী, না দিদি, উনি তো বেসরকারি অফিসে চাকরি করতেন। আর একটু উত্তেজিত হয়ে রায়গিন্নি পরামর্শ দিলেন, তাহলে খুব সাবধান, গয়নাগুলো কিন্তু একদম হাতছাড়া করো না, তাহলে বুঝবে ঠেলা। ছেলেটা কত কি আর করবে, আমার গয়নাগুলো পালিশ করে বৌমাকে দেব, তাই ঠিক করে আছি। মিতা দেবীর এই আলোচনা করে আর ভালো লাগছিল না। সেই জন্য তিনি রায়গিন্নিকে বললেন, কথায় কথায় বিকেল হয়ে গেল, একটু চা করে নিয়ে আসি আপনার জন্য। বাধা দিয়ে রায়গিন্নি বলেন, মুখে পান আছে, চলি ভাই, সামনে বড় কাজ, সাবধানে থেকো, মাঝে মধ্যে আসবো আবার। একটু হেসে সম্মতি জানালেন মিতা দেবী। মুখে যতই বলুন না কেন, রায়গিন্নির কথাগুলো বুকের মধ্যেই বাজতে লাগলো মিতা দেবীর। মনে মনে অনেক কিছু আশঙ্কা তিনিও করতে থাকেন। দূর ছাই, কি সব চিন্তা করছি, নতুন একটা মেয়ে আসবে, এখন থেকেই তার সম্পর্কে এই সব কথা চিন্তা করছি। নিজের উপর বিরক্ত হয়ে তিনি রাতের খাবার বানানোর দিকে মন দেন। কিন্তু যতই মনকে বোঝান, একটা মানসিক অশান্তি তাঁর মনকে অস্থির করে তোলে। বউ যদি খারাপ হয়, তাহলে তো আমার আর কিছুই সম্বল নেই। তাহলে আমি কি করব? বিয়ের দিন যত এগিয়ে আসছে, ততই একটা অজানা আশঙ্কা গ্রাস করছে মিতা দেবীকে। মুখে কিছু না বললেও মনের মধ্যে দ্বন্দ্ব চলছে প্রতিনিয়ত। নির্দিষ্ট দিনে ছেলের বিয়ে হয়ে যায়। নতুন বউ আসাতে মিতা দেবী আনন্দ পেলেন কিনা তা তিনি নিজেই জানেন না। এক এক সময় তিনি এক এক রকম চিন্তা করছেন। একদিন মনে মনে ভাবলেন, আমার সব থেকে যে আপনজন, অর্থাৎ আমার ছেলে, তাকেই তো আমি বউয়ের হাতে তুলে দিয়েছি, তাহলে নিজের জন্য এত ভাববো কেন? ভাগ্যে যা থাকবে তাই হবে।
দেখতে দেখতে 1 মাস কেটে গেল। ওরা হানিমুনে গেছে পুরীতে। শাশুড়ির জন্যে খুব সুন্দর একটা শাড়ি কিনেছে কঙ্কনা। যদিও ব্রত বারণ করেছিল, মা কোনো গিফট নেওয়া পছন্দ করে না, তবুও শোনেনি কঙ্কনা। জোর করে স্বামীর বিপক্ষে গিয়ে শাড়িটা কিনেছে। শুধু তাই নয়, বারবার বলেছে আমাদের সঙ্গে মাকে নিয়ে এলে কত ভালো হতো। হেসেছে ব্রত। এটা হানিমুন পাগলি, মা এখানে কখনো আসেন? হানিমুন সেরে ওরা বাড়িতে ফিরে আসে। মা যেহেতু কোনো গিফট নিতে চান না, তাই কঙ্কনা চেয়েছিল শাশুড়ির আলমারিতে লুকিয়ে শাড়িটা রেখে দেবে, সারপ্রাইজ দেবার জন্যে। এই উদ্দেশ্যে ব্রতকে বলল, মা এখন রান্নাঘরে, তুমি মার কাছ থেকে মার আলমারির চাবিটা নিয়ে আমাকে দাও তো। ব্রত সরল মনে মার কাছে গিয়ে বলে, মা তোমার আলমারির চাবিটা কঙ্কনা চাইছে, দাও তো। হঠাৎ বুকের মধ্যে তোলপাড় করে ওঠে মিতা দেবীর। তাহলে কি রায়গিন্নি ঠিক কথা বলেছেন? বেড়াতে গিয়ে ছেলের মাথাটা ঘুরিয়ে দিয়েছে বউ? কি হলো, দাও, কঙ্কনা তো কখন থেকে চাইছে। একটু বিরক্ত হয়ে ব্রত মাকে বলল, দেখছিস তো একটা কাজ করছি, এখন চাবিটা দিতে পারবো না, বলে দিস তোর বউকে। বিরক্ত হয়ে উত্তর দিলেন মিতা দেবী। অচেনা লাগলো মাকে। কিছু না বলে ব্রত চুপচাপ চলে আসে কঙ্কনার কাছে। সেখানে এক বুক আশা নিয়ে দাঁড়িয়ে আছে কঙ্কনা। কঙ্কনার মুখের দিকে তাকিয়ে ব্রত শুধু বলল, মা ব্যস্ত তাই। হঠাৎ এক ধাক্কায় সব আনন্দের আলো নিভে গেল। মুখে কিছু না বললেও মনে মনে খুব কষ্ট পেল কঙ্কনা। শাড়িটা নিয়ে আস্তে আস্তে নিজের ঘরে চলে গেল এবং নিজের আলমারিতে শাড়িটা তুলে রাখল। এখন আরও ঘন ঘন মিতা দেবীর কাছে আসা শুরু করেছেন রায়গিন্নি। কঙ্কনা লক্ষ্য করল, এই বয়স্ক মহিলাটি শাশুড়িমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করার পর থেকে শাশুড়িমা কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে যান। এমন কিছু ব্যবহার করেন যেটা তার চরিত্রের সঙ্গে একদমই মেলে না। কিছু একটা আন্দাজ করে কঙ্কনা ব্রতকে জিজ্ঞাসা করে জেনে নেয় শাশুড়িমার পছন্দের বিষয়গুলি সম্পর্কে। ব্রত জানায় মায়ের পছন্দ ছিল গাছ করা আর বই পড়া। বাবা মারা যাওয়ার পর থেকে মা আর কোনো দিন গাছ করেনি, যদিও বই পড়ে এখনও। পথ পেয়ে যায় কঙ্কনা। ব্রতকে দিয়ে অনেক টব ও অনেক গাছ কিনে আনে। শাশুড়ি মার কাছে গিয়ে বলল, আপনাকে ফুল গাছ করতে হবে, এটা আমার আবদার। শাশুড়ি মা খুব অবাক হলেন। পুরনো শখটা নতুন করে আবার ফিরে আসে তার জীবনে বৌমার হাত ধরে। এখন শাশুড়ি বউ একসাথে রান্না করে, গাছ করে। বাইরের লোকের কথা আর কানে তোলেন না মিতা দেবী। মন দিয়ে ফুল গাছ করেন আর নিজের সৃষ্টি দেখে নিজেই অবাক হয়ে যান। সুন্দর সুন্দর ফুলের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে কঙ্কনা। প্রচুর লাইক ও কমেন্ট পান, যা মিতা দেবীর জীবনে অদেখা ও অধরা ছিল। সেই সব দেখে আনন্দে আত্মহারা হয়ে যান। বর্তমানে তারা আর শাশুড়ি বউ নয়, এখন তাদের সম্পর্কটা মা ও মেয়ের রূপ নিয়েছে। এখন আর রায়গিন্নি আসেন না মিতা দেবীর কাছে। মহিলাটি না আসায় বাড়ির সবাই একটা স্বস্তি অনুভব করেছে। ব্রত কঙ্কনার কাছে মার শাড়িটা দেওয়া হয়েছে কিনা জানতে চাওয়ায় কঙ্কনা বলে, কাল মায়ের জন্মদিন, তাই শাড়িটা কালই দেব। আশ্চর্য হয়ে ব্রত বলে, আমাকে মা কোনো দিন তার জন্মদিন করে বলেনি। জিজ্ঞাসা করলে হেসে সুন্দরভাবে এড়িয়ে যেত, অথচ তোমাকে সব বলে দিল। হেসে ফেলে কঙ্কনা। মার কাছ থেকে কায়দা করে বার করে নিয়েছি অনেক অজানা কথা। অবাক হয়ে ব্রত কঙ্কনার উদ্দেশ্যে বলে, গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আর অক্সিজেন দিয়ে প্রাণীকুলকে বাঁচিয়ে রাখে। ঠিক তেমনভাবে তুমি সমাজে রায় কাকিমার মতো কার্বন ডাইঅক্সাইডকে দূর করে মার মধ্যে অক্সিজেন পুরে দিয়েছ। তুমি আমাদের সংসারে মার মনের মতো সব থেকে মূল্যবান গাছ।